আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। শোনো জীবনের গল্প এই চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগতম। আসছি আরও একটি নতুন বাস্তব জীবনের করুণ প্রেম কাহিনী নিয়ে। এই ঘটনাটি আপনাদের চোখে অবশ্যই জল এনে দেবে এবং ভেতরটা নাড়িয়ে তুলবে। আজকের ঘটনাটি পাঠিয়েছেন রাজীব ভাইয়া ময়মনসিংহ হতে। উনি যেভাবে উপস্থাপন করেছেন আমি সেভাবেই আপনাদের সামনে তুলে ধরব। বলছেন রাজীব ভাইয়া। ঘটনাটির সূত্রপাত আজ থেকে 2 বছর আগে ঘটে। আমি অনেক অসুস্থ ছিলাম। তখন ডাক্তারের কাছে গিয়েছিলাম চিকিৎসার জন্য। ডাক্তার আমাকে কিছু পরীক্ষা নিরীক্ষা দিল। অতঃপর যখন রিপোর্টগুলো আনতে কাউন্টারে গেলাম, সেখানে ভিড় থাকায় কিছুটা সাইডে দাঁড়ালাম। এমন সময় দৌড়াতে দৌড়াতে একটি মেয়ে আসলো আমার কাছে। এসে বলল, ভাইয়া আপনার ফোনটা কি একটু দেওয়া যাবে? আসলে আমিও এখানে ডাক্তার দেখাতে এসেছিলাম। ডাক্তার আমাকেও কিছু পরীক্ষা নিরীক্ষা দিয়েছে, কিন্তু রিপোর্টগুলো আনতে হলে আরও কিছু বকেয়া দিতে হবে। এখন বাসায় একটু ফোন করতাম যেন ওই অর্থগুলো নিয়ে আমার মা এখানে আসে। এদিকে সন্ধ্যাও হয়ে যাচ্ছে, নয়তো বাসায় ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যাবে। যা হোক, আমি এক নজরে মেয়েটির দিকে তাকিয়ে রইলাম এবং তার সেই মিষ্টি কণ্ঠ আমি মনোযোগ সহকারে শ্রবণ করলাম। অতঃপর হুঁশ ফিরল মেয়েটির কথায়। ভাইয়া ফোনটি দিবেন কি? তখন আমি ওই মেয়েটির কাছে আমার ফোনটা দিলাম এবং সে কথা শেষ করে আমার কাছে ফোনটি দিয়ে মৃদু হেসে ধন্যবাদ জানালো। অতঃপর চলে গেল। এদিকে আমিও কাউন্টার থেকে আমার রিপোর্টগুলো নিয়ে বাসার দিকে রওনা হলাম। গাড়িতে বসছি পর থেকেই যেন সেই অভোলাভাবেই সে মেয়েটার কথা ভেবেই চলেছি। আমার কানে তখনও যেন মেয়েটির মিষ্টি কণ্ঠ বিদ্যমান ছিল। যা হোক, বাসায় পৌঁছালাম এবং গোসল শেষে আমি যখন বিছানায় গেলাম তখন প্রায় 11:30 বাজে। এমন সময় ভাবছি, আচ্ছা, যে নাম্বার থেকে মেয়েটি তার বাসায় কল করেছিল, আমি কি একটা কল দিব? আবার পরক্ষণেই ভাবছি, কি না কি মনে করে এত রাত্রিবেলা কল করাটা কি উচিত হবে? অতঃপর সংকুচিত মনোভাবকে ত্যাগ করে সিদ্ধান্তে স্থির হলাম, যেন একটা কল দিলে কি বা ক্ষতি হবে, দিই না একটা কল। অবশেষে নিজের মনস্থির করে একটি কল দিলাম। দেওয়ার পরে কিছুক্ষণ রিং হলো। অতঃপর অপর প্রান্ত থেকে কলটা রিসিভ হলো এবং সেই চিরচেনা মিষ্টি কণ্ঠ যেন আবারও শুনতে পেলাম। হ্যালো। এদিক থেকে আমি নির্বাক, কোনো কথা বলছি না। তিনি আবারও বলতে আরম্ভ করলেন, হ্যালো, কে আপনি? কথা বলছেন না কেন? অতঃপর আমি নীরবতার বাঁধ ভেঙে বলতে আরম্ভ করলাম, আপনি কি সেই কোকিল যার মিষ্টি কণ্ঠ শ্রবণ করেছিলাম হসপিটালের কাউন্টারে? তখন তিনি মৃদু হেসে বললেন, তা মহাশয়, এত রাত্রেবেলা আপনি কি এটা জানার জন্যই ফোন করলেন? আমতা আমতা করে আমি বলতে আরম্ভ করলাম, না না, কেবল এটা জানার জন্য না। আসলে ভাবলাম এই মেয়েটি অসুস্থ ছিল, ডাক্তারের কাছ থেকে পরীক্ষা নিল এবং রিপোর্টে কি আসলো, তার শরীরটা কি আদৌ ভালো কিনা, এইসব জানার জন্যই কল করা। অতঃপর সেদিন বেশ কিছুক্ষণ কথা হলো তার সাথে। সেদিন কথা শেষে ফোনটা কেটে দিলাম, কিন্তু তাকে যেন আর ভুলতেই পারছিলাম না কোনোভাবেই। পরদিন সকালে আবারও কল দিলাম। এভাবে তার সাথে আমার বেশ কিছুদিন কথা হতে আরম্ভ করলো। কেটে গেল 7টি দিন। 7 দিন পর আমরা দুজনে সিদ্ধান্ত নিলাম একে অপরের সাথে দেখা করার জন্য। অতঃপর দেখা হলো। এভাবেই একে অপরকে প্রেম নিবেদন করা এবং দুজনেই ভালোবাসার সম্পর্কে যুক্ত হলাম। শুরু হলো ভালোবাসার এক নতুন অধ্যায়। আমরা প্রায় 6 মাস কথা বলি। আমাদের সম্পর্ক তখন অনেকটাই গভীর হয়ে যায়। এদিকে ওর বাসা থেকে তখন এই বিষয়টা জেনে যায় এবং আমার সাথে কথা বলে তার বাবা। কিন্তু তার বাবা কখনোই আমার মতো এমন বেকার ছেলের কাছে মেয়ে দিবে না, সাফ জানিয়ে দেয়। অতঃপর আমাকে বলে, তোমাকে আমি আরও 1 বছর সময় দিলাম। এর মধ্যে যদি কোনো কিছু করতে পারো তাহলে অবশ্যই আমি তোমার কাছে আমার মেয়েকে বিয়ে দেব। এদিকে আমার মেয়েরও আর 1 বছর বাকি আছে অনার্স কমপ্লিট করতে। তুমি না হয় এই সুযোগটা কাজে লাগাও। যদি সত্যি ওকে পেতে চাও আর তাকে ভালোবাসো, তাহলে অবশ্যই এই 1 বছরে
কিছু করে দেখাও। আমিও ৭-৫ না ভেবে ভাবতে শুরু করলাম কি করা যায়। এদিকে বাসায় আমি পরিবারের বড় ছেলে। আমার বাবা কিছুটা অসুস্থ থাকায় সংসারের হালও ধরতে হবে আমায়। ৭-৫ না ভেবে চিন্তা করলাম বিদেশে পাড়ি জমাবো। যেই কথা সেই কাজ। পরবর্তী ১-২ মাসের ভেতরেই পাসপোর্ট, ভিসা এগুলো রেডি করে বিদেশ পাড়ি জমালাম। ওখানে যাবার পর ডিউটির চাপে, ওভার ডিউটির চাপে খুব একটা আহামরি ওর সাথে কথা হতো না। কিন্তু যখনই সময় পেতাম রান্নাটা বসিয়েই তারপরে তার সাথে কথা বলা শুরু হয়ে যেত। প্রতিনিয়ত তার সাথে কথা না হলেও ব্যস্ততা কাটিয়ে যখন অল্প একটু সময় পেতাম, রাত্রিবেলা আমি না ঘুমিয়ে তার সাথে কথা বলতাম। এভাবেই চলছিল বেশ কিছুদিন। কেটে গেল আরও ৬টি মাস। হঠাৎ রিয়েলাইজ করতে পারলাম সে যেন আমাকে আগের মতো সময় দিচ্ছে না। এদিকে আমার মনটাও যেন কু ডাকছিল। তার কি কিছু হলো? সে কি আমাকে ঠকাচ্ছে? এরকম ইত্যাদি ইত্যাদি চিন্তা ভাবনা। কিন্তু আমি তখন তার প্রেমে একদমই দুর্বল হয়ে আছি, অন্ধ হয়ে আছি তার ভালোবাসায়। আমি তো তাকে ছাড়া কোনো কিছু ভাবতেই পারছি না। সে চলে গেলে আমার কি হবে এইসব অনেক ভাবতাম। দূর প্রবাসে চলে এসেছি। এখন যদি তার বিয়ে হয়ে যায় আমি ঠেকাতেও পারবো না। কিন্তু সে আমাকে আশ্বস্ত করত, তুমি চিন্তা করো না, আমি তোমাকে ব্যথিত কাউকেই বিয়ে করব না। এভাবে আরও ১টি বছর পার হয়ে যায়। প্রবাসে এসেছি প্রায় ১ বছর ২ মাস হবে। এমন সময় শুনতে পাই আমার বাবা মারা গেছেন। সেই খবর শুনে আমি সেদিনই চেষ্টা করি বাসায় চলে আসব। কিন্তু প্রবাসীদের কষ্ট বোঝেই বা কজন? চাইলেই সাথে সাথে দেশে ফেরা যায় না। বাসায় আসতে আসতে আরও ৪ দিন লেট হয়ে গেল। ৪ দিন পর আমি বাসায় আসলাম। এসে অনেকটা মন মরা। বাসায় বাবাকে রেখে গিয়েছিলাম, অথচ আজ তিনি নেই। সম্ভব হলেও এখন আর ওনাকে দেখা যাবে না। মাকে অনেক সান্ত্বনা দিতে হতো। ছোট বোনের পড়ালেখার খরচ, তারপর সংসারের খরচ, এইসব সামলাতে সামলাতে যেন চোখে সর্ষে ফুল দেখতে হতো। নিজের সুখটা ভাববো কখন? এদিকে যখন ভাবলাম যেহেতু দেশে আসছি ওর সাথে একটু দেখা করি, কিন্তু সরাসরি তোর বাসায় যেতে পারছিলাম না। এদিকে ফোনেও তাকে পাচ্ছি না। অতঃপর যখন ফোনে তাকে পাই, তাকে বলি যে তুমি আমার সাথে দেখা করো। সেও বলে ঠিক আছে চলো দেখা করি। দেখা করলাম। আমি তো খুশিতে আত্মহারা। যেরকমই হোক ১ বছরে যা ইনকাম করেছি অন্তত তার বাবাকে বলতে তো পারবো যে আমি এখন প্রবাসে থাকি, খুব শীঘ্রই আমার জীবনটা গড়েও তুলব, আর কিছুটা দিন সময় চেয়ে নেব। এরকম চিন্তা ভাবনা নিয়ে ওকে বলতে যাব, এর আগেই ও আমাকে বলে ওঠে আমাকে ক্ষমা করে দিও। তখন আমি বুঝতে পারতেছিলাম না যে ও আসলে কি বলতে চাচ্ছে। শুরুতে ভাবলাম এতদিন পরে এসেছি তাই হয়তো চাপা অভিমান, হয়তোবা তাই মন খারাপ করে এগুলা বলছে। অতঃপর জিজ্ঞেস করলাম, দেখো কি বলছো তুমি? মজা করো না, আমি এমনিতেই মজার মুডে নেই। তখন সে আমাকে বলতে আরম্ভ করলো, মজা নয়, তুমি দেশের বাইরে যাবার ৬ মাস পরেই আমার বাবা আমাকে জোর করে বিয়ে দিয়ে দেয়। আমি চেয়েছিলাম তোমাকে বলতে, কিন্তু তুমি আমার জন্য এত দূরে গেলে নিজেকে প্রমাণ করার জন্যে, কিছু করার জন্যে। তাই যদি তখন তোমাকে বলে দিতাম হয়তো তুমি অনেকটা আঘাত পেতে, হয়তোবা দেশে ফিরে আসতে। তাই আমি তোমাকে তখন বলিনি। আমি এখন বিবাহিতা, আমার ৮ মাস হয়েছে বিয়ে হয়েছে। আমি যেন আসলে তখন কিছু বলার মুহূর্তে ছিলাম না, শুধু শুনেই যাচ্ছিলাম অপলক চাহনিতে। বাকরুদ্ধের মতো যেন বাজ পড়েছে আমার মাথায়। ঠায় দাঁড়িয়ে রইলাম, কিছুই বলতে পারতেছিলাম না। আদৌ কি ভালোবাসা বলতে কিছু হয়? এটা কি সেই মানুষ যাকে আমি অন্ধের মতো ভালোবাসতাম? সেদিন তাকে অভিযোগের কাঠ গড়ায় দাঁড় করালাম না, সেখান থেকে চলে এলাম। আমি ধরেই নিয়েছিলাম হয়তোবা মেয়ে মানুষ, বাসার চাপে বিয়েটা করেই বসেছে। তখন অবধি তার প্রতি আমার কোনো অনীহা বা ঘৃণা ছিল না। কিন্তু বিপত্তি ঘটে তার ঠিক ১ সপ্তাহ পর। ওর একটা বোন ছিল, মামাতো বোন। হঠাৎ সে একদিন আমাকে ফোন করলো এবং বলল, ভাইয়া আপনার সাথে আমি একটু দেখা করতে চাই।
যা হোক, তার সাথে আমি দেখা করলাম। অতঃপর শুনতে পারি আরও বিস্ফোরিত কিছু তথ্য। সে আমাকে বলতে আরম্ভ করে, ভাইয়া, আপনি হয়তো বা জানেন যে তার বাসায় বিয়ের চাপ দেওয়ার কারণে সে বিয়ে করে ফেলেছে। বিষয়টা এরকম না। আপনি দেশের বাইরে যাবার পর যখন তাকে সময় দিতেন না, যখন 13 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করতেন, তখন সে নিঃসঙ্গতায় ভুগতে আরম্ভ করে। অতঃপর একটা ছেলের সাথে তার কথা হয় এবং আস্তে আস্তে বন্ধুত্ব, তারপরে সে আরেকটা সম্পর্কে জড়িয়ে যায়, কিন্তু আপনাকে বলতে সাহস পাচ্ছিল না। এদিকে ওই ছেলেটা আবার তার সাথে দেখা করে এবং তারা একে অন্যের অনেকটা কাছাকাছি চলে আসে। অতঃপর এই ঘটনা তার বাবা জানতে পেরে দ্রুত তাকে সেই ছেলের কাছে বিয়ে দিয়ে দেয়। এই কথাগুলো শোনার পর আসলে সেদিন যতটা দুঃখ পেয়েছিলাম তার থেকে 1000 গুণে বেশি যেন তখন ব্যথা অনুভব করতে পারছিলাম। এতদিন তো ভাবতাম যে সে হয়তো পারিবারিক চাপে এরকম করেছে, সে স্বার্থপর না, ভালোবাসাটাও বেঈমানের রূপে ছিল না। কিন্তু এখন এই কথাগুলো কি যুক্তি দিয়ে ব্যাখ্যা করব তা আমার বোধগম্য নয়। সে তবে প্রতারণা করল। কিভাবে মানুষ পারে একজনকে ভালোবেসে আবার অন্য আরেকটি সম্পর্কে একই সাথে জড়াতে? তবে কি ভালোবাসা শুধুই মাত্র নামমাত্র? ভালোবাসা তো এমন হওয়া উচিত না। কই 90 দশকের মানুষও তো ভালোবাসত। মাসের পর মাস তাদের কথা হতো না, তখন ফোন ছিল না, চিঠির যুগ ছিল। তাদের ভালোবাসা তো কমে যায়নি। কই শূন্যতায় বা নিঃসঙ্গতায় বা একাকিত্বে তো কেউ আরেকজন বিকল্প খোঁজেনি। তবে এখন কেন একটার সাথে অন্য আরেকটি সম্পর্ক যুক্ত হতে হবে? কেন একসাথে 4 থেকে 5টি সম্পর্ক লিপ্ত হতে হবে? কি জানি। সেদিনের পর থেকে আসলে এই বাক্যটা শুনতেই ঘৃণা লাগত। যদিও নারী জাত সম্মানের, মায়ের জাত, সেই খাতিরে হয়তোবা কাউকে খুব একটা কিছু বলা হতো না, কিন্তু তারপরও যেন অনীহা চলে এসেছিল এই জাতিটার উপর, ঘৃণা চলে এসেছিল এই ভালোবাসা নামক বাক্যটির উপর। এরকম একটা করুণ কাহিনী আমার জীবনে ঘটে যাবে, তাও আমার প্রত্যাশার বাহিরে। প্রিয় দর্শক বন্ধুরা, রাজীব ভাইয়ের গল্পটি এখানেই শেষ হয়। আপনারাও যদি কেউ চান যে আপনাদের গল্প আমি পড়ে শোনাই, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর কেমন লেগেছে এই গল্পটি আপনাদের নিকট, সেটাও কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তাই আর বিলম্ব না করে পাঠিয়ে দিন আপনার জীবনে ঘটে যাওয়া এক বাস্তব ঘটনা। হয়তো পরবর্তী সময় আপনার এই ঘটনাটি উপস্থাপন করা হবে। আসছে আরও নতুন বিকল্প এবং ভিন্নধর্মী বাস্তব জীবনের করুণ প্রেম কাহিনী নিয়ে। সে অবধি সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।